আজকে আমাদের টপিক হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, আইসোমরফিজম, নাল স্পেস, র্যাঙ্ক আর নালিটি। সো আজকে টপিকটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। লিনিয়ার ট্রান্সফরমেশন জিনিসটা কি দেখা যায়, যে কোনো ম্যাপিং একটা ফাংশন ফ্রম এ টু বি, এটা ডোমেইন, বিটা কোডোমেইন, যে কোনো ফাংশন। আমরা জানি ফাংশন কাকে বলে বা ম্যাপিং কাকে বলে। আর স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপিং বলতে কি বোঝায়? অ্যাজ এ সেট, এ আর বি যদি জাস্ট আ সেট, তাহলে কোনো স্ট্রাকচার নেই, আনস্ট্রাকচার সেট, অ্যাবস্ট্রাক্ট সেট। যে যে কোনো একটা ম্যাপিং বলতে কি বোঝায় জানি, যে কোনো ম্যাপিংই সেটা হচ্ছে একটা জাস্ট স্ট্রাকচার প্রিজার্ভ, কোনো প্রশ্ন নেই সেখানে, নাথিং, নো কোশ্চেন অফ স্ট্রাকচার প্রিজার্ভ। স্ট্রাকচার মানে ধরে গ্রুপ স্ট্রাকচার আছে, একটা গ্রুপ আছে, জি একটা গ্রুপ, এইচ আরেকটা গ্রুপ, দুটো গ্রুপের মধ্যে ম্যাপ করছে, একটা ম্যাপিং নিয়েছে, তাহলে গ্রুপটা তো একটা সেট, গ্রুপ একটা সেট, জি একটা সেট, এইচ একটা সেট, তাহলে একটা ফাংশন ডিফাইন করতেই পারি আমি, একটা ফাংশন ডিফাইন করা আছে জি টু এইচ। কিন্তু স্ট্রাকচার প্রিজার্ভিং মানে কি? জিতে একটা স্ট্রাকচার আছে, জিতে স্ট্রাকচারটা কি একটা বাইনারি অপারেশন জি এর মধ্যে। আমি যদি জি থেকে জি ওয়ান আর জি টু দুখানা এলিমেন্ট নিই জি থেকে, তাহলে জি ওয়ান স্টার এই বাইনারি অপারেশনটা কম্পোজিশন, বাইনারি কম্পোজিশনটা জি এলিমেন্ট, এটা হচ্ছে বলে স্ট্রাকচার। স্ট্রাকচার প্রিজার্ভিং মানে কি? মানে আমি যদি ফাংশন অফ আউটপুটটা দেখি জি ওয়ান স্টার জি টু, এফ অফ জি ওয়ান, দ্যাট মেবি এটা স্টার আছে, এখানে তো স্টার নাও থাকতে পারে, এখানে হয়তো অন্য কিছু আছে, সো কম্পোজিশনটা পাল্টে যেতে পারে, পাল্টে যাবে। অন্য অন্য গ্রুপ হলে অবশ্যই পাল্টে যাবে, অন্য সেট হলে। আবার জি টু জি হলে একই, জি টু জি যদি ম্যাপিং নিয়ে সেক্ষেত্রে একই কম্পোজ থাকতে পারে, অন্য কম্পোজ থাকতে পারে, সেক্ষেত্রে গ্রুপটা আলাদা, সেটটা একই, যদি কম্পোজিশন আলাদা থাকে গ্রুপটা আলাদা। গল্পটা কি? গল্পটা হচ্ছে এখানে একটা জি ওয়ান আছে, বা এখানে জি একটা এইচ, আমি জানি যে এটা এখানে ম্যাপ হচ্ছে, এটা এখানে ম্যাপ হচ্ছে, এটা এফ। এবার এখানে যদি আমি কম্পোজ করি, যদি এখানে এখানে একটা কম্পোজিশন, একটা এলিমেন্ট, এটা জি ওয়ান কম্পোজ, সেটা কোথায় ম্যাপড হবে, সেটা কোথায় ম্যাপড হবে দেখার জন্য আমার আলাদা করে দেখার দরকার নেই জি ওয়ান জি টু কোথায় ম্যাপ করছে। আমি এখান থেকে এফ অফ জি ওয়ান আর এফ অফ জি টু থেকেই বুঝে যাবো যে এটা কোথায় ম্যাপড হবে। সেটা হলো এফ অফ জি ওয়ান আর এফ অফ জি টু কম্পোজ করলে যেটা হবে সেটাই। তার মানে স্ট্রাকচারটা প্রিজার্ভ হচ্ছে এখানে, এখানকার যে স্ট্রাকচার গুলো, এখানকার যদি কোনো অন্যরকম স্ট্রাকচার থাকে, আরো অন্য কোনো স্ট্রাকচার থাকে, এবং স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার গুলো এখানে প্রিজার্ভ করে, এই জন্য স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ বলা। গ্রুপের ক্ষেত্রে যদি ফিল্ড হতো, তাহলে দুখানা অপারেশন আছে, দুটো অপারেশন কি স্ট্রাকচার প্রিজার্ভ হতে হবে। মানে এফ অফ জি এ প্লাস বি হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি, আর এফ অফ এ ইন্টু বি হচ্ছে এফ অফ এ ইন্টু এফ অফ বি। এই মাল্টিপ্লিকেশনটা দুটো জায়গায় দু রকম হতেই পারে, হবে, হয়, জেনারেল সেটাই হয়। যদি আমার অর্ডার ফিল্ড হয়, তাহলে যে অর্ডারিংটাও প্রিজার্ভ করতে হবে। মানে ইফ এ লেস দ্যান বি or a less than or equal to b, তাহলে ফাংশন অফ a less than or equal to ফাংশন অফ b, অর্ডার প্রিজার্ভিং। যদি কোনো ইকুইলিব্রিয়াম স্পেস হয়, ডিসটেন্স থাকে, তাহলে ডিসটেন্স প্রিজার্ভিং। স্ট্রাকচার প্রিজার্ভিং মানে এখানে ডিসটেন্স প্রিজার্ভিং। আর দুটো এখন নন লিনিয়ার স্পেসের মধ্যে, বা যখন একটা ভেক্টর স্পেসের মধ্যে ডিসটেন্স থাকবে, তখন শুধুমাত্র ভেক্টর স্পেসের যে বাইনারি অপারেশন সেটা নয়, আমাকে ডিসটেন্সটাকেও প্রিজার্ভ করাতে হবে স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপের ক্ষেত্রে। তো দুটো ভেক্টর স্পেসের মধ্যে, স্ট্রাকচার প্রিজার্ভটা কিভাবে হতে পারে? ভি ওয়ান আর ভি টু, বাই দ্য ওয়ে দুটো ফিল্ড কিন্তু একই হতে হবে, আন্ডার দ্য সেম ফিল্ড, কমন ফিল্ড। তাহলে একটা ম্যাপ, এখানে দুটো অপারেশন আছে, একটা হচ্ছে ভেক্টর এডিশন, সো ভি প্লাস ডাব্লিউ অফ ফাই, দ্যাট মাস্ট বি ফাই অফ ভি প্লাস ফাই অফ ডাব্লিউ। এই প্লাসটা কিন্তু ভি ওয়ানে, আর এই পরের প্লাসটা কিন্তু ভি টুর মধ্যে।
দুটো একই অ্যাডিশন নয়, চিহ্নটা একই সিম্বল ইউজ করছি কিন্তু আলাদা, কারণ দুটো আলাদা ভেক্টর স্পেস। এই প্রথম এই প্লাসটা কিন্তু v1 ক্রস v1 থেকে v1, এই প্লাসটা কিন্তু v2 ক্রস v2 থেকে v2। আরেকটা স্কেলার মাল্টিপ্লিকেশন আছে, আমরা চিহ্নটা ইউজ করি না, সেখানেও স্ট্রাকচার প্রিজার্ভ করতে হবে। এই কারণে আমার একই ফিল্ড দরকার, একই ফিল্ড না হলে সমস্যা হতো। কারণ সি স্কেলার মাল্টিপ্লাই ভি এর সাথে যখন স্কেলার মাল্টিপ্লিকেশন করছি তখন যে স্কেলারটা এফ থেকে আসছে এটা এফ এর এলিমেন্ট, তাহলে এখানে একই স্কেলার যদি ফিল্ড না হয় তাহলে সি ইন্টু ফাইভ ই বলে কোনো আনডিফাইন হয়ে যাবে, সেজন্য একই কমন ফিল্ডে দরকার। আবার একই এখানে স্কেলার মাল্টিপ্লিকেশনে যে চিহ্ন ইউজ হবে এখানে আলাদা চিহ্ন ইউজ হবে, আমি কোনো চিহ্নই নিচ্ছি না, দুটো ক্ষেত্রে কোনোটা ক্ষেত্রে চিহ্ন নিচ্ছি না, তার মানে তাই নয় যে এখানে কোনো সিম্বল নেই, ওখানে কোনো অপারেশন নেই, অপারেশন আছে, মানে স্কেলার মাল্টিপ্লিকেশন আছে, এখানে স্কেলার মাল্টিপ্লিকেশন, দুটো স্কেলার মাল্টিপ্লিকেশন আলাদা, একটা এফ ক্রস ভি ওয়ান থেকে ভি ওয়ানে আর পরেরটা ক্ষেত্রে এফ ক্রস ভি টু থেকে ভি টু। তাহলে এটা আর কোনো স্ট্রাকচার নেই, আমার এই দুটোই স্ট্রাকচার, বাস এটা আমার স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাপ। দুটোকে একসাথে কিভাবে লেখা যেতে পারে? দুটোকে একসাথে এভাবে লেখা যেতে পারে, ইকুইভ্যালেন্ট, equivalent. Obviously, this is true for all V and W and all C. All V, W and all C. এখানেও কিন্তু all V, W and C. এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। একটা পার্টিকুলার WV এর জন্য এখানে যদি হোল্ড করে C এর জন্য, তাহলে কিন্তু নিচেরটা কিন্তু সেই WV এর জন্য হোল্ড করতে পারে না করতে পারে, করে যাবে না করবে না, কারণ তখন ডাব্লিউটাকে আমাকে ভিটাকে ভি সিভি দিয়ে রিপ্লেস করতে হবে। একইভাবে সেকেন্ডটাই যদি কোনো একটা VWC এর জন্য অ্যাপ্লিকেবল হয়, সেটার জন্য কিন্তু ওই একই VWC এর জন্য কিন্তু ওই সেটটা অ্যাপ্লিকেবল নয়। সমস্ত সি ভি ডাব্লিউর জন্য যখন অ্যাপ্লিকেবল ওই দুটো প্রথম দুটো কন্ডিশন, থার্ড কন্ডিশনটা ইকুইভ্যালেন্ট হবে। সো ইন্ডিভিজুয়ালি VWর জন্য নয় কিন্তু পুরোটা, মানে স্টেটমেন্ট এ both side implies statement B for all VWC এরকম নয়, স্টেটমেন্ট A for all VWC both side implies statement B for all VWC। দেখো এটা আরেকটা ইকুইভ্যালেন্ট ফর্ম হচ্ছে এরকম CV প্লাস DW, ডিটাও ফিল্ড এলিমেন্ট, সব ইকুইভ্যালেন্ট ফর্ম। এক্সাম্পল, ভুড়ি ভুড়ি এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল। সিম্পল আমি FN থেকে শুরু করি। আমার একটা ভেক্টর স্পেস সুন্দর ভেক্টর হচ্ছে FN থেকে FM, দুটো n ডাইমেনশনাল ভেক্টর একটা m ডাইমেনশনাল ভেক্টর, একটা যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন এইভাবে ডিফাইন করা যেতে পারে। ভিটা কিন্তু একটা কলাম ভেক্টর হিসেবে চিন্তা করবে, v1 v, দিস আর স্কেলার, ইটস জাস্ট a ইনটু v, a মাল্টিপ্লাই, এটা একটা n ক্রস n, আর এটা একটা আমি নেব হচ্ছে একটা m ক্রস n ম্যাট্রিক্স। সো ফর এনি m ক্রস n ম্যাট্রিক্স tv equal to t operate on v, t apply on v is av, এভাবে যদি ডিফাইন করি for all v belongs to fn, তাহলে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ভেরি সিম্পল, সেটা ম্যাট্রিক্সের অ্যাডিশন থেকেই চলে আসে। উল্টোটা কি ট্রু সেটা পরে আসছে, যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকছে সেটা একটা ম্যাট্রিক্স দেওয়া লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স দিয়ে গুণ করাটা, কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন কি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ প্রশ্নটা ওখানে কিন্তু এখানে একটা ম্যাট্রিক্স আছে মানে কিন্তু মাথায় রাখতে হবে আমি কিন্তু FN থেকে FM এ নিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেস নয়, তাহলে গুণ করতে পারবো। কারণ ভিটা যদি FM এর এলিমেন্ট না হয় তাহলে কিন্তু ম্যাট্রিক্স দিয়ে গুণ করার প্রশ্নটা নেই এখানে, কারণ ভি এর এলিমেন্ট গুলো স্কেলার না হলে আমি ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশনের সময় স্কেলারের সাথে স্কেলার গুণ না করলে আমি কি করে করবো? ফলে আমি যদি FN থেকে FM এ থাকি, একদিকে FN একদিকে FM, তাহলে একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করা মানে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। উল্টো প্রশ্নটা, একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকলে কি সেটা একটা ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, সেটা একটু চিন্তা করলে বোঝা যাচ্ছে হবে, কিন্তু প্রশ্নটা আরো ডিপ,
ধরা যাক এফএন থেকে এফএম নয়, একটা ভেক্টর স্পেস ভি থেকে ভেক্টর স্পেস ডাব্লিউ তে একটা ম্যাপ, একটা ফাংশন যেটা আন্ডার কমন ফিল্ড এফ। এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি আমি একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? অবভিয়াসলি এটা জাস্ট ম্যাট্রিক্স সাথে একটা এলিমেন্ট গুণ করে নয়, অন্য কোনো হয় ডিফাইন করতে হবে। সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরে দেখবো সেটা আমরা পারি। যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য একটা করে ইউনিক ম্যাট্রিক্স পাবো। ইউনিক ম্যাট্রিক্স পাওয়ার জন্য আমাকে একটা অর্ডার বেসিস লাগবে দুটো ভেক্টর স্পেসে। মানে বোঝাই যাচ্ছে আমি যদি বেসটা চেঞ্জ করে দিই, আমি এখানে যদি বেসটা চেঞ্জ করে দিই, মানে আমার যদি বেসিসটা চেঞ্জ করে দিই ডোমেইনে, তাহলে এই কোঅর্ডিনেট গুলো তো পাল্টে যাবে। যেটা v1 v2 vn ছিল সেই একই ভেক্টর v2 v1 vn হয়ে যাবে, একটা পারমুটেশন চলে আসবে, তাহলে ম্যাট্রিক্সটাও পাল্টে যাবে, করসপন্ডিং ম্যাট্রিক্সটা। তার মানে পুরো এই যে ম্যাট্রিক্সটা তৈরি করা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে, তার জন্য অর্ডার বেসিসও কিন্তু কনসেপ্টটা রয়েছে। এফএন এর ক্ষেত্রে সেই অর্ডার বেসিসটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অর্ডার বেসিস নিয়ে নেওয়া হয় 1 0 0। কিন্তু ওখানেও যদি আমি অর্ডার বেসিসটা চেঞ্জ করি তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা পাল্টে যাবে। লিনিয়ার ট্রান্সফরমেশন আরো আরো অনেক এক্সাম্পল হচ্ছে। একটা এক্সাম্পল হচ্ছে জাস্ট আমি যদি এরকম নিই যে ভিটা হচ্ছে সেট অফ অল কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল ফাংশন, আর ডাব্লিউটা হচ্ছে ফ্রম 0 1 ধরা যাক কিছু একটা, বা এবি অল কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল রিয়েল ভ্যালুড ফাংশন, আর স্কেলারটা হচ্ছে এফটা হচ্ছে আমার রিয়েল নাম্বার ফিল্ডটা। সো লিনিয়ার ট্রান্সফরমেশন হতে পারে এরকম, টি অফ এনি ফাংশন ভি, ফাংশনটা হচ্ছে এলিমেন্ট অফ ভি, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে ডেরিভেটিভ এক্সিস্ট এন্ড ডেরিভেটিভ কন্টিনিউয়াস, সেটাকে আমি ডিফাইন করছি ডেরিভেটিভ হবে, তাহলে সেটা ডাব্লিউ এলিমেন্ট, কারণ ডেরিভেটিভ অফ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন এবং এই ডেরিভেটিভ একটা লিনিয়ার প্রপার্টি রয়েছে, তাহলে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। সিমিলারলি ইন্টিগ্রেশনটাও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। ইন্টিগ্রেশন ফ্রম কন্টিনিউয়াস সেট অফ কন্টিনিউয়াস ফাংশন টু কন্টিনিউয়াস ফাংশন, ভেক্টর স্পেস অফ কন্টিনিউয়াস ফাংশন টু ভেক্টর স্পেস অফ কন্টিনিউয়াস ফাংশন। যখন কোনটা লিনিয়ার ট্রান্সফরমেশন একই ভেক্টর স্পেসের উপর ভি টু ভি হয়, তখন সেটাকে লিনিয়ার অপারেটর বলা হয়। লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট আইডিয়া। কিন্তু ম্যাট্রিক্স আমরা ছোটবেলায় দেখেছি, ম্যাট্রিক্স কি বলা হতো যে ম্যাট্রিক্স একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ সাম অবজেক্টস, খুব ব্রডলি এটা দিয়ে স্টার্ট করা হতো। এই রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্টের অ্যাডভান্টেজটা কি? আমি এটা রিয়েল নাম্বার না হলে এখানে যদি গাছপালা জন্তু জানোয়ার থাকে, বা এখানে যদি কোনো মিলিটারি প্যারেড হয়, মিলিটারি প্যারেডেও কিন্তু আমি এটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে ভাবতে পারি, বা একটা কোনো ফিল্ডে গাছ পোতা আছে বড় বড় একটা কোনো সুন্দর করে রো ওয়াইজ, তাহলে আমি এটা ম্যাট্রিক্সে ভাবতে পারি। কিন্তু এইভাবে দেখলে ম্যাট্রিক্সটা আসল ব্যাপারটা, মানে ম্যাট্রিক্সের মধ্যে কি লুকিয়ে সেটা বোঝা যাবে না। ম্যাট্রিক্সটাকে দেখতে হবে অন্যভাবে দেখা যায়, সেটা হচ্ছে is a bunch of or bundle of some rows, কতগুলো রো আছে, রো গুলো একটা ভেক্টর। ইন্টারেস্টিং, রো গুলো নিজেই একটা ভেক্টর। সো ম্যাট্রিক্সটা নিজে একটা ভেক্টর উপর অ্যাপ্লাই হয়, আর একটা ভেক্টর তৈরি করে, আবার নিজেই একটা কতগুলো ভেক্টরের একটা বান্ডেল। এটা কি একটা কোইন্সিডেন্ট, কাকতালীয় ব্যাপার, নাকি এর মধ্যে কোনো গল্প আছে? গল্প আছে। এটাকে এভাবে হইতে পারে যে না, ম্যাট্রিক্স একটা কতগুলো বাঞ্চ অফ মানে বান্ডেল অফ কলম ভেক্টরস, না সেটাও দেখা যেতে পারে। আর কি দেখা যেতে পারে যে ম্যাট্রিক্স একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। আরেকটা আছে, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম হিসেবে দেখা হয়, সেটা এই মুহূর্তে দরকার নেই, পরে করাবো। কোয়াড্রেটিক ফর্ম আপাতত এই তিনটে আইডিয়া ইম্পর্টেন্ট, ইজ এ বান্ডেল অফ রোজ, বান্ডেল অফ কলামস এন্ড এ লিনিয়ার ট্রান্সফরমেশন। তো লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে ম্যাট্রিক্স কিভাবে তৈরি হবে? ধরা যাক একটা লিনিয়ার ট্রান্সফরমেশন সিম্পল এফএন থেকে এফএমই বলছি, অর্ডার বেসিসটা আমার স্ট্যান্ডার্ড বেসিস। কি করে ম্যাট্রিক্সটা তৈরি করব? আমি চাইছি এমন একটা ম্যাট্রিক্স, আমি চাইছি মানে টু ফাইন্ড এ কিভাবে বার করবো, যাতে কিনা টি
অন ভি ইকুয়াল টু এ ইন্টু ভি। এটা হচ্ছে টি অ্যাপ্লাই অন ভি ফাংশন, টিটা ফাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। আর এটা কিন্তু জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ভিটা কিন্তু এটা ম্যাট্রিক্স, ভিটা একটা n ক্রস 1 ম্যাট্রিক্স। তাহলে এই পুরোটাকে আমাকে এফ এম এ থাকতে হবে, পুরোটা আমার একটা m ক্রস 1 হতে হবে, তারপরে ম্যাট্রিক্সটাকে আমাকে m ক্রস n হতে হবে। কি করে পাবো সেটা? আমি প্রথমে দেখবো টি অফ ই ওয়ানটা কত। ই ওয়ানটা হচ্ছে 10000 ইন এফ এন। ধরা যাক সেটা হচ্ছে আমার A11 F1। F1 হচ্ছে আমার এফ এম এর স্ট্যান্ডার্ড বেসিস। আমি একই E1 লিখছি না, কেন লিখছি না তার কারণ এখানে E1 টা কিন্তু n ডাইমেনশনাল আর F1 টা m ডাইমেনশনাল, সেই জন্য একই ই লেখা যাবে না। সো এটা স্ট্যান্ডার্ড বেসিস অফ এফ এম প্লাস A12 F2 ডট ডট A1m Fm। Now, not only this E1, we will do this for E1, E2, E3, so EI, that is AI1 F1, AI2 F2 up to AIM। তাহলে একটা যে কোনো ভেক্টর v in Fn কিভাবে লিখবো? আমরা জানি এটাকে লেখা যায় কিভাবে, যে C1 E1 প্লাস C2 E2 প্লাস Cn En। আমি কি চাইছি? আমি চাইছি f of t of v টা যাতে a v হয়, কিন্তু t of v টা কত? আমি দেখলাম t of v টা হচ্ছে আসলে C1 ইন্টু এই ফার্স্টেরটা C1 ইন্টু t of E1, t of E1 টা কিন্তু A11 F1 প্লাস ডট ডট, তারপরে C2 ইন্টু দিস। F1 টা কালেক্ট করলে কি পাবো? কালেক্ট করে পাবো হচ্ছে C1 A11 C2 A21। F2 তে পাবো। তাহলে বোঝা যাচ্ছে এবার তাহলে ম্যাট্রিক্সটা কি হতে হবে? Cn, এখানে একটা আমি m ক্রস n এমন ভাবে ম্যাট্রিক্স তৈরি করবো যাতে আলটিমেটলি এটা, এগুলো কোঅর্ডিনেট হয়ে গেছে। ফার্স্ট কোঅর্ডিনেটটা C1 A11 প্লাস C2 A21 এরকম, সেকেন্ডটা হচ্ছে C1 A21 C2 A22 এই ফর্মে হবে। তাহলে আমার C1 এর সাথে A11 A21 এগুলো গুণ হবে, C1 এর সাথে সবসময় ফার্স্ট কলামটা গুণ হয়, তাহলে এটা কলাম ওয়াইজ চলে আসবে A11 A21 AN1, এটা A, এটা A21 নয়, এটা A12, সরি নো, এই জায়গাটা বারবার ভুলে যায় আমার। হোয়াটএভার, এটা C1 জুড়লে, ও না এটা C12, রাইট C2, তাহলে এটা ভুল হলো, রো ওয়াইজ আসবে। C11 টার সাথে সবসময় ফার্স্ট কলামটা আসে, C2 এর সাথে সেকেন্ড কলামটা আসে, তাহলে C1 এর সাথে ফার্স্ট কলামটা, তাহলে এখানে A1, তাহলে রো ওয়াইজ লিখতে হবে A21 A, ও এই mn দেখলেই বোঝা যাবে এটা আমার n দিয়ে শেষ হবে, তাহলে AM1, রাইট, না N1 AN1, আর এখানে শেষ হবে m দিয়ে A1m, রাইট, এটা mn দেখলেই বোঝা যাবে। আবার বললাম nm n m।
তার মানে কি দাঁড়াচ্ছে, A11, A12, A1M এগুলো সব কলাম ওয়াইজ দেখতে হবে। কারণ এগুলো সব কটা C1 এর সাথে যাবে, রাইট? এই সব কটা C1 এর সাথে গুণ হবে, সেই জন্য এগুলো সব কলাম ওয়াইজ। তার মানে আমি একটা অর্ডার একটা স্ট্যান্ডার্ড বেসিস নেব, তার আউটপুটটা দেখবো, আউটপুটের কোএফিসিয়েন্ট গুলোকে কলাম ওয়াইজ দেখে নেবো। তো অত চিন্তা করার দরকার ছিল না, কারণ কারণ এদিকে তো এম সংখ্যক আমার রো, তাহলে আমার এটা তো এম খানা কোঅর্ডিনেট আছে, তো এটা রোতে কলামেই যাবে। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তোমার ইউনিকলি ম্যাট্রিক্সটা ইউনিক হবে, কিন্তু যদি অর্ডার বেসটা পাল্টে যায় ম্যাট্রিক্সটা পাল্টে। এটা একটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন পাচ্ছি, একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া থাকলে একটা ম্যাট্রিক্স পাচ্ছি আন্ডার দ্য অর্ডার বেসিস। অর্ডার বেসিস কিন্তু ইম্পর্টেন্ট। আমাকে একটা অর্ডার বেসিস প্রথমে ফিক্স করে নিতে হবে, দুটো ভেক্টর স্পেস যখন থাকবে দুটো ভেক্টর একটা করে অর্ডার বেসিস ফিক্স করে নিতে হবে। কারণটা কি? কারণটা গল্পটা একই, যদি আমার অর্ডার বেসিসটা পাল্টে যায় তাহলে ম্যাট্রিক্সটাও একই ম্যাট্রিক্সে কিন্তু আলাদা ট্রান্সফরমেশন তৈরি করবে। ম্যাট্রিক্সটা একই, সেটা লিনিয়ার ট্রান্সফরমেশন, কিন্তু আমি যদি ভি এর অর্ডার বেসিসটা পাল্টে দিই বা ডাব্লিউ অর্ডার বেসিসটা পাল্টে দিই, তাহলে অন্য একটা ট্রান্সফরমেশন তৈরি করবে। কারণ যখন ম্যাট্রিক্সটা গুণ করছে, সে ম্যাট্রিক্সে গুণের মতো করে করছে, সেখানে সে বেসিসটা দেখছে না, কোঅর্ডিনেট গুলোকে গুণ করে দিচ্ছে। বেসিসটা পরে যখন সেটা ভেক্টর রিপ্রেজেন্টেশন লিখবে, কোঅর্ডিনেট থেকে ভেক্টর রিপ্রেজেন্টেশন আসার জন্য একটা বেসিসের দরকার, শুধু বেসিস নট অর্ডার বেসিস। তার কোঅর্ডিনেট গুলোকে যখন দেখবো কোন একটা ভেক্টরে, সেখানে অর্ডার বেসিসটা ইম্পর্টেন্ট, তারপরে অর্ডার বেসিসের দরকার নেই। কোঅর্ডিনেট চলে আসছে, তারপর ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আমি বুঝে গেলাম যে এটা আমার কোঅর্ডিনেট, ইনপুটে আমার আউটপুট কোঅর্ডিনেট এটা। সো ইনপুট কোঅর্ডিনেটটা আছে, আউটপুট কোঅর্ডিনেট কি হবে সেটা জানার জন্য ম্যাট্রিক্সটা যথেষ্ট। কিন্তু ইনপুট কোঅর্ডিনেটটা কোন ভেক্টরের সাথে লিংক হচ্ছে, আউটপুট কোঅর্ডিনেটটা কোন ভেক্টরের সাথে লিংক হচ্ছে, সেই জায়গাটায় অর্ডার বেসিসটা ইম্পর্টেন্ট। পুরোটা কিন্তু তিনটে পার্টে হচ্ছে, একটা ভেক্টর আছে, তার একটা কোঅর্ডিনেট করা হচ্ছে ভেক্টরটা, সেটার জন্য অর্ডার বেসিসটা ইম্পর্টেন্ট ভি এ, সেটাকে ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, একটা কোঅর্ডিনেট পাল্টে যাচ্ছে, নতুন কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেট তৈরি হচ্ছে, সেটা ডাব্লিউ একটা কোন একটা ভেক্টরের কোঅর্ডিনেট, সেটা কোন ভেক্টরের কোঅর্ডিনেট, সেটার জন্য ডাব্লিউ সি আরেকটা অর্ডার বেসিস দরকার। এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফর্ম ম্যাট্রিক্সের মধ্যে রিলেশন। সিম্পল কিছু অ্যালজেব্রা, অ্যাডিশন অফ টু লিনিয়ার ট্রান্সফরমেশন, একটা লিনিয়ার ট্রান্সফর্ম সিম্পল টি, একটা লিনিয়ার ট্রান্সফরমেশন from V2W, say T1 and T2 is another linear transformation. First of all, how do you define addition of two linear transformation? Very simple definition, like a function addition. And if you define like that, and you will see it is again a linear transformation, T1 plus T2. শুধু অ্যাডিশন ডিফাইন করলে হবে না, স্কেলার মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে হবে। তাহলে সি ইনটু টি কিভাবে ডিফাইন করব? ভেরি সিম্পল, যেভাবে ফাংশন ডিফাইন করেছি, টু সাইন যেভাবে ডিফাইন করেছি, টু সাইন, সাইন একটা ফাংশন, টু সাইন হচ্ছে এমন একটা ফাংশন যেটা এক্স এর উপর অ্যাপ্লাই করলে টু ইনটু সাইন এক্স হয়, এখানেও তাই, ভেরি সিম্পল। এই দুটো যদি আমি দেখি এবং দেখবো যে টিটা যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন এই প্রপার্টিস গুলো হোল্ড করছে, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ভি থেকে ডাব্লিউ যত লিনিয়ার ট্রান্সফরমেশন তৈরি হয়, সেগুলো আরেকটা ভেক্টর স্পেস ফর্ম করে যাচ্ছে ওভার এফ। সো লিনিয়ার ট্রান্সফরমেশন নিজেই একটা ভেক্টর স্পেস থেকে ভেক্টর স্পেসের ম্যাপিং, সেটা ম্যাট্রিক্সের ফর্মে লেখা যায়, এবং এই সেট অফ ম্যাট্রিক্স গুলো সব অর্ডার বেসিসটা ইউনিক আমি ফিক্স করে রাখছি, কারণ অর্ডার বেসিস গুলো না ফিক্স করলে দুটো আলাদা ম্যাট্রিক্স একই ট্রান্সফরমেশনকে বুঝিয়ে দেবে, আবার একই ম্যাট্রিক্স দুটো আলাদা ট্রান্সফরমেশনকে বোঝাবে। সো ট্রান্সফরমেশন একটা অ্যাডভান্টেজ আছে ম্যাট্রিক্সের থেকে, মানে দুটো রকম অ্যাডভান্টেজ আছে। ট্রান্সফরমেশন অ্যাডভান্টেজটা হচ্ছে অর্ডার বেসিসটা সেখানে ইজ নট ইম্পর্টেন্ট, আমার দেখার দরকার নেই কি অর্ডার বেসিস আছে, আমি জানি এই এলিমেন্টটা এখানে আছে, হাতিটা ইনপুট দিলে আমি আউটপুট এটা ঘোরা পাচ্ছি। আমার বেসিস কি না বেসিস জানা দরকার, ভেক্টর স্পেস আছে, ভেক্টর স্পেস একটা ফাংশন, একটা সেট, সেই সেট থেকে আরেকটা সেটের ম্যাপিং আছে যেটা সাম কিছু প্রপার্টি হোল্ড করে, তার জন্য অর্ডার বেসিসের দরকার নেই, ইভেন্চুয়ালি বেসিসের কোনো দরকার নেই। সবসময় বেসিস এক্সিস্ট করে, কিন্তু আমার কোনো বেসিসের প্রয়োজন নেই,
লিনিয়ার ট্রান্সফরমেশনটা বোঝার জন্য কোনো বেসিসের প্রয়োজন নেই। ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে ম্যাট্রিক্সটা কোঅর্ডিনেটের সাথে মিল করায়, দুটো কোঅর্ডিনেটের মধ্যে লিঙ্ক করায় ম্যাট্রিক্সটা। সো কোঅর্ডিনেট থেকে ভেক্টর আসার জন্য একটা অর্ডার বেসিস দরকার। তাহলে ম্যাট্রিক্সটার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, ট্রান্সফরমেশনটা কিন্তু মোর জেনারেল, মানে অনেক অ্যাবস্ট্রাক্ট সেন্সে আছে। ম্যাট্রিক্স কিন্তু অতটা অ্যাবস্ট্রাক্ট সেন্সে নেই, আমাদের অর্ডার বেসিস গল্প ঢুকিয়ে রেখেছি তার মধ্যে ইনহেরিট করে। লিনিয়ার ট্রান্সফরমেশন কিন্তু সেটার থেকে ফ্রি, ও কিন্তু অর্ডার বেসিস সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, ফ্রি। কিন্তু ম্যাট্রিক্সের অ্যাডভান্টেজ অন্য দিক থেকে আবার অ্যাডভান্টেজ রয়েছে, কারণ লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাবস্ট্রাক্ট বলে বুঝতে অসুবিধা হয়, ম্যাট্রিক্সটাকে আমাদের স্টাডি করা খুব সুবিধা। তাহলে দুই দিকে দুরকম অ্যাডভান্টেজ, ম্যাট্রিক্সটাকে স্টাডি করা সহজ রাদার দ্যান লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা জেনারেলাইজড অ্যাপিল রয়েছে যেটা ম্যাট্রিক্সের নেই। কিন্তু ওয়ান্স আমি যদি একটা অর্ডার বেসিস ফিক্স করি দুটোর ক্ষেত্রে, তাহলে কি হয়, তাহলে দুটো একই জিনিস। তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়িয়ে যায় যে ট্রান্সফরমেশন গুলো সব কিন্তু অর্ডার বেসিস ফ্রি, ম্যাট্রিক্স গুলো মধ্যে একটা অর্ডার বেসিস গল্প লুকিয়ে আছে। তাহলে যখন লিনিয়ার ট্রান্সফরমেশন প্রপার্টি গুলো আমি স্টাডি করবো আর ম্যাট্রিক্সের প্রপার্টি স্টাডি করবো, তখন গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এটা যে লিনিয়ার ম্যাট্রিক্সের যে প্রপার্টিজ গুলো সেটা কতটা সেই লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে এসছে, আর প্রপার্টিজের কোন অংশগুলো এই অর্ডার বেসিসের রিফ্লেকশন, সেটা জানাটা কিন্তু জরুরি। এবং সেটা বুঝতে কিন্তু আমার পুরো লিনিয়ার অ্যালজেব্রা শেষ হয়ে যাবে এটা বুঝতে পুরো লিনিয়ার যে পরের দিকে স্টাডি গুলো, অ্যানালিসিস গুলো, এইটাকেই স্টাডি করা হয়। যেটা ম্যাট্রিক্সটা খুব আমার ইন্টারেস্টিং, ম্যাট্রিক্সটা আমার খুব সহজ জিনিস, ম্যাট্রিক্সটা বুঝতে সুবিধে, কিন্তু তার সাথে লিনিয়ার ট্রান্সফরমেশনের সম্পর্কটা আনার জন্য একটা অর্ডার বেসিসের দরকার আছে। তাহলে কোন কোন ম্যাট্রিক্স গুলো, মানে আমি যদি ক্লাস অফ ম্যাট্রিক্স ভাবি যে ঠিক আছে এই ক্লাস অফ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এই ক্লাসের যে কোনো একটা দুটো ম্যাট্রিক্সের মধ্যে যদি আমি ধরে নিই যে দুটো ম্যাট্রিক্স একই, তাহলে এই ক্লাসগুলো একটা অর্ডার বেসিস ফ্রি হয়ে যায়। মানে এই সবকটা এই একটা ক্লাস অফ ম্যাট্রিক্স তারা একটাই লিনিয়ার ট্রান্সফরমেশনকে বোঝাবে উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট অর্ডার বেসিস। এখান থেকে আমরা ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন গুলো তৈরি হয়, যে বিভিন্ন ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্স, পরে আমরা দেখবো কংগ্রুয়েন্স অপারেশন, একটা ম্যাট্রিক্সের মধ্যে কংগ্রুয়েন্স অপারেশন দিলে একটা ম্যাট্রিক্স তৈরি করা। এবং অ্যাকচুয়ালি সেটা আইডিয়াটা সেটাই যে এই কংগ্রুয়েন্স ম্যাট্রিক্স গুলো বেসিক্যালি একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে বোঝায় উইথ রেসপেক্ট টু টু ডিফারেন্ট অর্ডার, মানে পেয়ার অফ অর্ডার বেসিস। সো এটা একটা দিক, এটা এর পরের দিকে দেখবো আমরা, মানে এই যে বিভিন্ন ম্যাট্রিক্সের যে অপারেশন গুলো, মোটিভেশনটা সেখান থেকে আসছে। এই কংগ্রুয়েন্স অপারেশন, সিমিলার অপারেশন, মানে দুটো ম্যাট্রিক্স সিমিলার কখন, দুটো ম্যাট্রিক্স কখন কংগ্রুয়েন্ট, রো রিডিউস ফর্ম, মানে রো ইকুইভ্যালেন্ট ফর্ম, মানে এই যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে রিলেশনশিপ আনা, বাইনারি রিলেশন তৈরি করা, পুরোপুরি রিলেশন গুলো কিন্তু মোটিভেশনটা হচ্ছে আলটিমেটলি লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে, অর্ডার বেসিসের রেসপেক্ট। ফলে দুভাবে লিনিয়ার অ্যালজেব্রা স্টাডি করা যায়, একটা ম্যাট্রিক্সটাকে স্টাডি করা যায় আলাদা করে, আর হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে স্টাডি করা যায়। হফম্যান কুজ শর্ট অফ লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে বেশি জোর দিয়েছে, বইটা দেখলে ফলো পাওয়া যাবে যে ও লিনিয়ার ট্রান্সফরমেশন বেস করে প্রুফ গুলো করেছে, তাতে অনেক জেনারেলাইজ প্রুফ হয়ে যায়, অনেক কনসেপ্টের দরকার হয় না, প্রয়োজন হয় না অনেক কিছু, কিন্তু তাতে কমপ্লিকেট হয়, থিওরিটা টাফ হয়ে যায়। রাউভিয়ার কিন্তু ম্যাট্রিক্সটার উপর জোর দিয়ে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে জিনিসগুলো দেখতে সহজ হয়, কিন্তু লিঙ্কটা করা খুব জরুরি, এই লিঙ্কটা কিন্তু আমরা আস্তে আস্তে করতে থাকবো। সো এখানে আমরা যেখানে দাঁড়াচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টর স্পেসটা কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন গুলো একটা ভেক্টর স্পেস ফর্ম করে যাচ্ছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং। নিজে একটা ভেক্টর স্পেস ম্যাপিং, এবং সেই ম্যাপিং গুলো আবার ভেক্টর স্পেস ফর্ম করে। তাহলে সেই এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন একটা সেট অফ ম্যাপিং, মানে একটা স্পেস অফ ভেক্টর স্পেস ফর্ম করে, তাহলে আরো কিছু লিনিয়ার ট্রান্সফরমেশন যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে, তাদের মধ্যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন আছে কিনা সেইখানে, মানে ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশনকে আরেকটা লিনিয়ার ট্রান্সফরমেশন চেঞ্জ করা, এমন একটা আমি আরেকটা ম্যাপিং ম্যাপ তৈরি করছি যেটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে আরেকটা লিনিয়ার ট্রান্সফরমেশনে কনভার্ট করে দিচ্ছে, সেগুলো আরেকটু উপর লেভেল গিয়ে স্টাডি করবো আমরা, মানে একটা ম্যাট্রিক্সকে আমি আরেকটা ম্যাট্রিক্সে কনভার্ট করবো। দুটো ম্যাট্রিক্স, একটা ইনপুট, এখন কি একটা ভেক্টরটা ইনপুট, ম্যাট্রিক্সটা হচ্ছে মেশিনটা, ফাংশনটা, ভেক্টরটা ইনপুট দিল, ও আরেকটা ভেক্টর দিই, মাল্টিপ্লাই করে একটা ভেক্টর দিই, এরপরে কি করবো, ভেতরে একটা কিছু আছে যেটা ম্যাট্রিক্স ইনপুট দিলে একটা ম্যাট্রিক্স আউটপুট পাবে, তার মানে সে কিন্তু ম্যাট্রিক্সটাকে ইনপুট হিসেবে নিচ্ছে, মানে সে লিনিয়ার ট্রান্সফরমেশন গুলোর সেটটাকে, মানে ভেক্টর স্পেসটাকে
ডোমেইন হিসেবে নিয়ে নিয়েছে, সেগুলো পরের দিকে। ফলে এরকম এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। যদি আমি একটা এ যদি একটা ইনপুট দিই আর আউটপুটটা যদি এরকম আসে যে পি এ কিউ, পি কিউ আর টু ফিক্সড ম্যাট্রিক্স উইথ সাম সুইটেবল অর্ডার, মানে অর্ডারটাকে সুইটেবল অর্ডার আছে, মানে এটা কিন্তু একটা এম ক্রস এন হয় ম্যাট্রিক্স। এম এন কিন্তু অলসো ফিক্সড। পিটাকে আমি সুইটেবল অর্ডার নিলাম, পিটাকে এই পুরোটাকে এম এম যদি পিটাকে এম ক্রস এম, কিউটাকে এন ক্রস এন নিই, তাহলে আবার এম ক্রস এন ম্যাট্রিক্সে দেবে, এটা লিনিয়ার অপারেটর হয়ে যাবে। আর যদি আমি অন্য আর ক্রস এস চলে যেতে চাই, তাহলে পিটা হচ্ছে আর ক্রস এম আর কিউটা হচ্ছে এন ক্রস এস, তাহলে অন্য ভেক্টর স্পেসে চলে যাবো। আর যদি লিনিয়ার অপারেটর করতে চাই, তাহলে আমাকে পিটাকে স্কোয়ার ম্যাট্রিক্স, কিউটাকে একটা সুইটেবল অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। একটা ম্যাট্রিক্স আসলে কি? একটা ম্যাট্রিক্সকে যদি আমি দেখি যে একটা ম্যাট্রিক্স, তাকে যদি রো কলাম ভেক্টর দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করি, কি দাঁড়াবে আসলে? একটু চিন্তা করলে বোঝা যাবে যে ম্যাট্রিক্সটার ফার্স্ট কলামটা কিন্তু সবসময় এটার ফার্স্ট এলিমেন্টের সাথে গুণ। সবসময় যদি C1 হয়, এটা যদি একটা কলাম ভেক্টর হয় V1, তারপরে কলাম ভেক্টরটা V2, হয়তো Vn, এখানে Cn, ভিটা এন ডাইমেনশনাল নাও হতে পারে, এটা এম ক্রস এন হতে পারে। সো V1 V2 Vn হচ্ছে এম ডাইমেনশনাল ভেক্টর, এন খানে এরকম ভেক্টর আছে, বান্ডেল অফ ভেক্টর। এটা কিন্তু একটু চিন্তা করলে বোঝা যাবে, এটা হচ্ছে C ইন্টু V1, Cn ইন্টু V। তার মানে এই যে ম্যাট্রিক্সটা আসলে এই যে মাল্টিপ্লাই করছে, এটা আসলে একটা লিনিয়ার কম্বিনেশন নিচ্ছে। বেসিক্যালি V1 V2 Vn এর লিনিয়ার কম্বিনেশনটাকে দেখার জন্য আমি জাস্ট কি করব, এই C1 V1 প্লাস C2 Cn Vn টাকে বোঝার জন্য আমি V1 V2 Vn গুলোকে বান্ডেল করে একটা ম্যাট্রিক্স তৈরি করব, আর ওই C1 C2 গুলোকে কলামে লিখে দেবো। দেখা যাক যদি রো ওয়াইজ থাকে আবার, তাহলে কি দাঁড়াবে। তখন এটা যদি এম ক্রস এন হয়, তখন অবশ্যই আমাকে এটা 1 ক্রস এম নিতে হবে। সো D1 D2 DM। আবার বোঝা যাচ্ছে এই D1টা সবসময় কিন্তু ফার্স্ট রো এর সাথে গুণ হবে। ম্যাট্রিক্স গুণটা মোটিভেশনটা বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক্স গুণ কেন এভাবে করা হয়েছে। ডিএমটা কিন্তু আমার লাস্ট এটার সাথে গুণ হবে। এগুলো যদি আমি সাম W1 W2 Wn ধরি কলাম গুলোকে, আর W1 W2 Wn গুলো সব n ডাইমেনশনাল, তাহলে একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা আসলে D1 W1 প্লাস D2 W2 প্লাস DN M Wn। তারপর আমি যদি রো, আমার যদি বলে যে কেউ যে এগুলো রো রো ভেক্টর আমার কাছে দেওয়া আছে, রো ভেক্টর দিয়ে বললে আমাকে এগুলো একটা লিনিয়ার কম্বিনেশন নিতে হবে, তাহলে রো গুলোকে আমি একটা বাঞ্চ অফ রো বান্ডেল করে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করবো, তারপরে ওটাকে রো ওয়াইজ দিতে। একটু চিন্তা করলে বোঝা যাবে এগুলো যদি কলাম হিসেবে লেখা হতো, তাহলে কলাম হিসেবে চলে যেত। ঠিক আছে, একটা W1 W2 কলামে চলে যেত, ম্যাট্রিক্স অর্ডারটা পাল্টে যেত, এম ক্রস এন থাকতো না, এন ক্রস এম হয়ে যেত। আর তখন এটা ম্যাট্রিক্সটা হতো, আর এদিকে তখন D1 D2 গুলোকে এইভাবে লেখা হতো, কিন্তু ডান দিকে পোস্ট মাল্টিপ্লাই করা হতো। সো ম্যাট্রিক্সটা যদি প্রি মাল্টিপ্লাই ম্যাট্রিক্স যদি বাদিকে থাকে, তাহলে কিন্তু ম্যাট্রিক্সের কলাম গুলোর একটা কম্বিনেশন, আর ম্যাট্রিক্স যদি ডান দিকে থাকে, তাহলে ম্যাট্রিক্সের রো গুলোর একটা লিনিয়ার কম্বিনেশন। এদিকে নিয়ে আসতে পারি আবার D1, একই একই গল্প দেবে, কারণ ডান দিকে নাম্বারটা কিন্তু রিয়েল নাম্বার, ফলে একই দেবে। ব্যাপারটা কিছুই না, ট্রান্সপোজ করেছি, যেটা ট্রান্সপোজ করেছি এটা আসলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, আর এটা ট্রান্সপোজ হচ্ছে এটা, আর আমরা জানি AB হোল ট্রান্সপোজ হচ্ছে B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, আর ডান দিকটা রিয়েল। ম্যাট্রিক্সটা যদি ডান দিকে থাকে, তাহলে সেটা এই রো গুলো তার বাদিকে রো রাখতে হবে। তখন এই ম্যাট্রিক্সটা আসলে এই ম্যাট্রিক্স গুলো তখন একটা রো হিসেবে চিনতে হবে, এবং আর রো এর এলিমেন্ট গুলো তখন একটা এক একটা এলিমেন্ট স্কেলার হিসেবে।
সেক্ষেত্রে এটা আসলে একটা লিনিয়ার কম্বিনেশন অফ রোজ, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্সটা যদি প্রি মাল্টিপ্লাই করে বা দিকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে ম্যাট্রিক্সটা একটা কলাম, এই ডান দিকে একটা কলাম আছে, ওই কলামটা কিন্তু কলাম ভেক্টর, সেটা কিন্তু ওখানে লিনিয়ার কম্বিনেশন ওই ভেক্টরটা দেখা যাবে না। কিন্তু লিনিয়ার কম্বিনেশন দেখা যাবে হচ্ছে এই ম্যাট্রিক্সটার এই ভেক্টর গুলোকে, কলাম ভেক্টর গুলো, আর এই ভেক্টরটা ভেঙে যাবে, ভেক্টরটা ভেঙে গিয়ে এগুলো স্কেলার হিসেবে দেখা যাবে, সেটা স্কেলার দিয়ে গুণ করে লিনিয়ার কম্বিনেশন তৈরি। এই লিনিয়ার কম্বিনেশন যে স্কেলার গুলো, সেগুলোকে বান্ডিল করে এই কলাম ভেক্টরটা এসেছে। আর লিনিয়ার কম্বিনেশন কাদের, সেটা কিন্তু এই ম্যাট্রিক্সটা। সো ম্যাট্রিক্সটার লিনিয়ার রো ভেক্টর গুলো, কলাম ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন। তার মানে আমি যদি একটা কতগুলো কলাম ভেক্টর দিয়ে দিই, দিয়ে যদি বলি যে লিনিয়ার কম্বিনেশন গুলোকে তৈরি করো, একটা না অনেকগুলো লিনিয়ার কম্বিনেশন তৈরি করো, তখন কি হবে? তখন আমি একটা ম্যাট্রিক্স লিখবো, আমি রো গুলোকে জুড়ে জুড়ে একটা ম্যাট্রিক্স করবো। যদি বলি অনেকগুলো লিনিয়ার কম্বিনেশন দরকার, একটা না, বাঞ্চ অফ লিনিয়ার কম্বিনেশন অফ সাম কলাম ভেক্টরস, তাহলে প্রথমে কলাম ভেক্টরস গুলোকে জুড়ে আমি ম্যাট্রিক্সটা করে নিলাম। এবার ডান দিকে আমি গুণ করবো, মানে পোস্ট মাল্টিপ্লাই করবো। ফার্স্ট লিনিয়ার কম্বিনেশনটা দেখবো, ফার্স্ট লিনিয়ার কম্বিনেশনটা যে কোএফিসিয়েন্ট গুলোকে সেগুলোকে জুড়ে আমি ফার্স্ট কলামটা তৈরি করবো। আরেকটা লিনিয়ার কম্বিনেশন থাকলে সেকেন্ড কলামটা তৈরি হবে, আরেকটা কম্বিনেশন থাকলে থার্ড কলামটা তৈরি হবে। তো আমি যদি কখনো দেখি যে এখানে একটা এরকম m ক্রস n আর n ক্রস 3, তাহলে বুঝতে পারবো এখানে আমার m ডাইমেনশনাল ভেক্টর n খানা আছে, তাদের 3খানা লিনিয়ার কম্বিনেশন তৈরি করেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে কখনোই এইগুলোর সাথে এইগুলো মিক্স আপ হবে না। এটা ইন্টারেস্টিং, এই কম্বিনেশন, এই ম্যাট্রিক্সের মধ্যে কখনোই এইগুলো মিক্স আপ হবে না। এই ব্ল্যাক অংশটা, রেড অংশটা, গ্রিন অংশটা কখনো এই যে এটা একটা ম্যাট্রিক্স ফর্ম করবে, কারণ এটা একটা লিনিয়ার কম্বিনেশন, তিনটে লিনিয়ার কম্বিনেশন, তো তিনটে ভেক্টরের একটা আবার বান্ডেল, সেটা একটা m ক্রস 3 ম্যাট্রিক্স তৈরি করবে। কিন্তু সেই ম্যাট্রিক্সের মধ্যে কোনো এলিমেন্টের মধ্যে কখনোই এই গ্রিন অংশটা আর ব্ল্যাক অংশ, রেড অংশের মধ্যে মিক্স আপ হবে না। তো যদি চেঞ্জ সামওয়্যার, আমি যদি এখানটা চেঞ্জ করি, এই গ্রিন অংশটা যদি চেঞ্জ করি, আমি একটা এলিমেন্ট যদি চেঞ্জ করি, তাহলে প্রথম দুটো কলাম চেঞ্জ হবে না, যা এফেক্ট হবে থার্ড কলামে। দিস ইজ ইম্পর্টেন্ট। মানে এইখানে ডান দিকে যে ম্যাট্রিক্সটা, সেটা রিয়েলি তিনটে আলাদা আলাদা কলাম, এই কলামগুলোর মধ্যে কোনো। ভেরি ইন্টারেস্টিং। আমি যদি বাদিকে কিছুটা দিয়ে গুণ করতাম আবার, তখন রো গুলোর মধ্যে একটা কম্বিনেশন। সো ইট ইজ ইন্টারেস্টিং, মানে ম্যাট্রিক্সটার রো গুলোর কম্বিনেশন আছে, আবার ম্যাট্রিক্সটার কলাম গুলোর কম্বিনেশন আছে, অথচ এখান থেকেই কিছু একটা প্রপার্টিস তৈরি হয়। কি করে হয়? মানে কলাম গুলো রো এর মধ্যে কি বান্ডিল অফ রোজ, আর সেগুলো ভেঙে আমি বান্ডিল অফ কলাম করলাম। এই যে ভেঙে আবার জোড়া অন্যভাবে, এই বোথ ওয়ে, টু ওয়ে যে ব্যাপারটা, সেটার মধ্যে এমন কিছু ম্যাজিক লুকিয়ে আছে। এই ম্যাজিকটাই পুরো এই লিনিয়ার অ্যালজেব্রাটাকে গাইড করে বেসিক্যালি। ম্যাজিকটা বুঝতেই পুরো লিনিয়ার অ্যালজেব্রাটা কিন্তু সময় লাগে। নেক্সট আমরা যাবো হচ্ছে রেঞ্জ আর কার্নেল। দেখো ইম্পর্টেন্ট একটা টপিক, পুরো ভেক্টর স্পেসগুলো স্টাডি করার জন্য এই রেঞ্জ আর কার্নেলটা খুব ইম্পর্টেন্ট। সো একটা ট্রান্সফরমেশন মানে একটা ম্যাট্রিক্স, লিনিয়ার ট্রান্সফরমেশন মানে হচ্ছে একটা স্ট্রাকচার প্রিজার্ভিং ম্যাট্রিক্স, যেখানে ওই টি অফ v1 প্লাস v2, ওই টি অফ v1 প্লাস টি অফ v2, টি অফ c v1 is equal to c t of v1। এবার এখানে যে রেঞ্জ টি এর যে রেঞ্জ অফ টি, এটা ক্লিয়ারলি চেক করে নেওয়া যায় যে এটা একটা সাবস্পেস অফ ভি। ট্রিভিয়াল চেকিং এক্সারসাইজ হিসেবে লেফট করে দিচ্ছে। আরেকটা সেটা হচ্ছে যে এই ভি এর যে অংশটা এখানে জিরো ভেক্টরে ম্যাপড হচ্ছে, বেসিক্যালি সেট অফ অল ভি বিলংস টু ভি সাচ দ্যাট টিভি, আমি ব্র্যাকেটটা দেব না, জাস্ট টিভি, আমি এটাকে নোটেশনালি
নট এ মাল্টিপ্লিকেশন। টিটা যখন একটা ম্যাট্রিক্স হিসেবে চিন্তা হবে তখন সেটা মাল্টিপ্লিকেশন, জাস্ট ইউ অ্যাপ্লাই অন ভি। এবং চলে আমি এটাকে ওইভাবে না লিখে এইভাবে লিখি, রোটেশন টি ইকুয়াল টু 0। এটাকে বলা হয় নাল স্পেস বা কার্নেল। কার্নেলের আরেকটা নাম হচ্ছে নাল স্পেস, নাল ভেক্টরে ম্যাপ করছে, নাল স্পেস। মজার ব্যাপার, এটাও কিন্তু একটা সাবস্পেস অফ ভি। একটু চিন্তা করলে বোঝা যাবে টিটা যদি একটা ম্যাট্রিক্স হয়ে যেত আর ভেক্টর স্পেস গুলো যদি এফ এন আর এফ এন হয়ে যায়, তাহলে এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন ফর্ম করছে। কতগুলো ভেরিয়েবল, কতগুলো ইকুয়েশন, সেটা ওই ভি আর ডাব্লিউ ডাইমেনশন থেকে ঠিক। এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা সলিউশন, বেসিক্যালি সেট অফ সলিউশনস, সেটা সাবস্পেস ফর্ম করে যাবে। মজার ব্যাপার, আমি যদি এটাকে আমরা এভাবে লিখতে পারি টি ইনভার্স 0, আমরা এভাবে দেখেছি ইনভার্স ম্যাপিং, এটা কিন্তু সেট ইনভার্স। এটা বাই ডেফিনেশন এটা হচ্ছে টি ইনভার্স ডাব্লিউ হচ্ছে, টি ইনভার্স ডাব্লিউ হচ্ছে বাই ডেফিনেশন এটা কিন্তু ইনভার্স ম্যাপিং নয়, এটা বাইজেক্টিভ নয়, মে নট বি বাইজেক্টিভ। সেট অফ অল ভি বিলংস টু বি সাচ দ্যাট টি ভি ইকুয়াল টু নাও ডাব্লিউ যদি 0 হয়ে যায়, মানে নাল ভেক্টর হয়ে যায় ডাব্লিউ, তাহলে এটা সাবস্পেস অফ ভি। ডাব্লিউ যদি নাল ভেক্টর না হয়, তার মানে এটা সিস্টেম নন হোমোজিনিয়াস ইকুয়েশন এবং সেটা সাবস্পেস ফর্ম করবে না। কেন করবে না? খুব সহজ। বাই দ্য ওয়ে, টি অফ 0 ইজ 0, ইজি প্রুফ। করবে না তার কারণ হচ্ছে টি অফ 0টা যদি 0 এবং ডাব্লিউ যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে 0টাই তো ওখানে নেই, 0 ভেক্টরটাই তো সলিউশন নয়, 0 এটা সলিউশন নয় নন হোমোজিনিয়াস সিস্টেমে, তাহলে সাবস্পেস হবে না, তাহলে সাবস্পেস নয়। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখানে ভি আছে, এখানে ডাব্লিউ2 আছে। আচ্ছা, ডাব্লিউর যে অংশটা রেঞ্জের বাইরে সেটা অ্যাকচুয়ালি আমার প্রয়োজন নেই, ওটা ফেলে দিতে পারি কেটে। এটা আসলে টি ডাব্লিউটা, টি অফ ভিটা রেঞ্জ পার্ট। কারণ এখানে এক্সট্রা যেগুলো আছে সেগুলো কি আছে, কতটা বড় আমার জানা দরকার নেই, কারণ আমি এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা সেখানে ইনভলভই নয় এই জায়গায়। এখানে কখন দরকার, এটা হচ্ছে যদি আমি এখান থেকে বাইরে থেকে একটা এলিমেন্ট নিয়ে নিই, ধরা যাক বাইরে থেকে একটা এলিমেন্ট ইউ নিয়েছি, যেটা টিভির মধ্যে নেই, ইউ নট বিলংস টু টিভি, এবং আমি যদি বলি যে টিভি ভি সাচ দ্যাট টিভি ইকুয়াল টু ইউ, এটা ফাই সেট হয়ে যাবে। তার মানে আমি যদি এটা একটা সিস্টেম নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট। মজার ব্যাপার, এই ইনকনসিস্টেন্ট, হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস, এটা কিন্তু ম্যাট্রিক্সের রেসপেক্টে। সেটা যখন একটা ম্যাট্রিক্স হিসেবে দেখবো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, কিন্তু মোর জেনারেলি এই টার্মগুলো কিন্তু ট্রু। আমি অ্যাবস্ট্রাক্ট একটা ভেক্টর স্পেস ভাবতে পারি, এফ এন নয়, অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেস, আর এন নয়, ধরা যাক একটা অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেস ওভার আর, ফিল্ডটা হচ্ছে আর, ভি ডাব্লিউটা একটা অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেস, হাতি ঘোড়া ব্যাংক সব রয়েছে। আর এন না, আর এন নয়, হয়তো এম ডাইমেনশন বা এন ডাইমেনশন, সেখানে কিন্তু গুণ করা ম্যাট্রিক্স কনসেপ্টটা নেই, স্টিল এই কনসেপ্টটা আছে, নাল স্পেস, রেঞ্জ, ইনকনসিস্টেন্সি, সমস্ত কনসেপ্ট গুলো কিন্তু একইভাবে চলে আসছে মোর জেনারেল কেসে। তার মানে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে সলিউশন এক্সিস্ট করে কিনা, ইনফাইনাইট সলিউশন কিনা, সেখানে একই কোশ্চেন, সেটা ফাই কিনা, সেটা ইনফাইনাইট কিনা, সেটা সিঙ্গেলটন সেট কিনা, সেই কোশ্চেন গুলো একই জিনিস, একই কোশ্চেন, মোর জেনারেল ভার্সনে সেই কোশ্চেনটা করা হচ্ছে। তো দুটো লিঙ্ক করার জন্য আমার সেই একই একটা অর্ডার বেসিস, বাই দ্য ওয়ে ইটস অল ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, একটা ম্যাট্রিক্স লাগে। ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস না হলে কি হবে, যদি ভেক্টর স্পেসের ডাইমেনশনটা এলএফ নট হয়, মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে কার্ডিনালি সমান হয়, তাহলে ওটা ইনফাইনাইট ম্যাট্রিক্স না, তখন বলা ওটা ইনফাইনাইট ম্যাট্রিক্স, ইনফাইনাইট লিখতে পারা যায়। আদারওয়াইজ আমি যদি মোর জেনারেলে চলে যাই, যে আনকাউন্টেবলি ডাইমেনশন বা বেসিসটা আনকাউন্টেবল সেট, সেক্ষেত্রে ম্যাট্রিক্সের আর প্রশ্নই নেই, কিন্তু স্টিল দিস লিনিয়ার
transformations, this range, this null space, all concepts are there also. So এই কনসেপ্টটা বেসিক্যালি আমার সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, তার হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াস, ইনকনসিস্টেন্সি, কনসিস্টেন্সি, তার একটা জেনারেলাইজড ভার্সন, নন ম্যাট্রিক্স ভার্সন। হাফেনকুঞ্জ বেসিক্যালি এই জেনারেলাইজ ভার্সনটা নিয়ে বেশি কাজ করেছে। এবার কি দাঁড়াচ্ছে, এবার একটা অংশ এখান থেকে ম্যাপ করছে, এটা 0। আবার আরেকটা অংশ ধরা যাক অন্য কিছু, সেটা আরেকটা জায়গায় ম্যাপ করছে। আমি শুধু রেঞ্জটাই নিয়েছি, কিন্তু বাইরের অংশটা ফেলে দিয়েছি, হয়তো আরেকটা কোনো ম্যাপ এলিমেন্ট। মজার ব্যাপার, এই দুটো কিন্তু ডিসজয়েন্ট, অবভিয়াসলি ডিসজয়েন্ট। দুটো এলিমেন্ট একই এলিমেন্টে কখনো দুটো ইমেজ হতে পারে না, দুটো ইমেজ হতে পারে না। সো এই নীল ব্লু অংশটা আর রেড অংশটা কিন্তু ডিসজয়েন্ট, অবভিয়াসলি ডিসজয়েন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে আমার এখানে আমি যদি ব্যাক করে চলে যাই, আমি যদি এই টিভি থেকে একটা ডাব্লিউ নিই, আর তারপরে যদি টি ইনভার্স ডাব্লিউ করে দিই, ব্যাকে চলে যাই, এগুলো আসলে একটা সাসপেস, সরি সাসপেস না, এগুলো ফ্ল্যাট বেসিক্যালি। ডাব্লিউটা 0 হলে তখন সাসপেস, মানে যেটা কার্নেল, আর ডাব্লিউ 0 নয় সেটা ফ্ল্যাট। একটু চিন্তা করে দেখা যাবে ওটা আসলে ফ্ল্যাট। এটা এক্সারসাইজ, ডাব্লিউটা যদি যে কোনো ডাব্লিউ 0 আসলে ফ্ল্যাট। এই জন্য ফাইটাকেও ফ্ল্যাটের মধ্যে রাখা হয়েছিল। সেক্ষেত্রে আমি ইউটা যদি বাইরে থেকেও নিই, তার ইনভার্সটা ফ্ল্যাট। এই জন্য ফাইটাকে নেওয়া হচ্ছে ফ্ল্যাট। যদি এগুলোকে কালেক্ট করি, সরি, কালেক্ট অল সাচ ফ্ল্যাটস, মানে ইনভার্স ইমেজ অফ দিস, তাহলে এটা পার্টিশন ফর্ম করবে ভি এর, ভি এর পার্টিশন ফর্ম করে যাবে, ডিসজয়েন্ট হবে এবং সমস্ত ভিটা কভার করবে, কারণ রেঞ্জটা নিয়ে নিচ্ছে পুরো। সো ইটস ফর্মে বেসিক্যালি পার্টিশন অফ ভি। এখান থেকে কোশ্চেন স্পেশাল আইডিয়াটা আছে, পরের লেকচারে যাবো আমরা। এটা পার্টিশন ফর্ম করে যাবে। এবার ডাইমেনশনের কি সম্পর্ক, খুব সহজ। আমরা যদি দেখি এইখানে ডাইমেনশন ধরা যাক 3, তবে 3টে ভেক্টর আছে, আমি এই ভেক্টরটাও নিয়ে নিই, 4টে, 4 ডাইমেনশন, টিভি রেঞ্জের ডাইমেনশন। ডাব্লিউ ডাইমেনশন আমার আরো কিছু 50 হতে পারে, 100 হতে পারে, কিছু আসে যায়। 4টে, এই 4টে ভেক্টর, ব্ল্যাক ভেক্টর 4টে আমার স্প্যান করেছে। রেড করে, এটাকে রেড করে দিই। একটা ব্ল্যাক থাক, একটা গ্রিন থাক, আর একটা অন্য কিছু, আর ব্লু নেই। এই রেড, ব্লু, 0 ছাড়া, 0টা কিন্তু ঢুকবে না বেসিসে। গ্রিন আর ব্ল্যাক নিয়ে একটা বেসিস ফর্ম করেছে টিভি, ডাইমেনশন 4। আমি ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে আসছি এই জায়গাটা, ব্যাক করে চলে আসছি গ্রিন থেকে এই জায়গাটা। এবার এটা ইন্টারেস্টিং, আমি এইটা সাবস্পেস, এই অংশটা নাল স্পেসের কার্নেল, তার মধ্যে একটা ডাইমেনশন আছে, ধরা যাক ডাইমেনশন 3, কার্নেল অফ কি এর ডাইমেনশন ধরা যাক 3, কার্নেল অফ ডাইমেনশন, কার্নেলের ডাইমেনশন একেবারে নালিটি, আর রেঞ্জের ডাইমেনশন একেবারে র্যাঙ্ক, ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্স, যে কোনো র্যাঙ্কের একই ডেফিনেশন। র্যাঙ্কটা শুধুমাত্র ম্যাট্রিক্সের নয়, এটা জেনারেল লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে র্যাঙ্ক শব্দটা আছে। তাহলে কি করব, তাহলে এখান থেকে তিনটে এলিমেন্ট নেব এই নাল স্পেস থেকে,
আর এখান থেকে আরবিট্রারি একটা করে এলিমেন্ট নিয়ে নেবে, আরবিট্রারি। তাহলে এখানে আরবিট্রারি ব্যাপারটা কিন্তু এখানে প্রথমে যে এই ডান দিকে মানে টিভিতে আমি যখন আরবিট্রারিটা তৈরি করছি, এই কালোটা কিন্তু এই ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু, এটা কিন্তু আরবিট্রারি চারটে ভেক্টর ছিল। অবভিয়াসলি যে কোনো চারটে ভেক্টর বেসিস ফর্ম হলো, কিন্তু এরকম চয়েস আমার ইনফাইনাইট চয়েস ছিল। if f is field is infinite, field is finite, তার চয়েস ফাইনাইট হবে, কতগুলো হবে সেটা কম্পিউটেরিয়াল প্রবলেম। আমি ধরে নিচ্ছি মানে মোর দ্যান ওয়ান চয়েস, আমি একটা ফিক্স চয়েস দিয়েছি, ব্যাক করে এসেছি, এই ইনভার্স ইমেজ গুলো আমার সব সেট ইমেজ, ইনভার্স মানে সেট ইনভার্স, সেগুলো আমার ফিক্সড হয়ে গেছে। এইখানে আরবিট্রারি চয়েস ফিক্সড হওয়ার পরে বাকিকে ফিক্সড হয়ে গেছে, তার মধ্যে আমি আরবিট্রারি চুজ করছি। জিরোটা কিন্তু এর মধ্যে নেই, জিরোটা কিন্তু নাল স্পেসের মধ্যে আছে। মজার ব্যাপার, একটু চিন্তা করলে প্রমাণ করা যাবে যে এই এর যে কোনো একটা ভেক্টর এগুলো থেকে, আর এই তিনটে এর মধ্যে তিনটে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর নিই, যে কোনো তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর নিতে পারি, আর এখান থেকে এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট তৈরি করবে। এটা একটা ট্রিভিয়াল চেকিং এক্সারসাইজ। এই তিনটে আর এই চারটে সাতখানা ভেক্টর ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং পুরো ভিটাকে জেনারেট করবে। তার মানে ভি একটা বেসিস ফর্ম করবে। বেসিক্যালি যেহেতু এই তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ছিল, তাকে আমি এক্সটেন্ড করেছি। এক্সটেনশনটা কোথেকে করেছি? এই এমন একটা এলিমেন্ট নিচে যাতে এখানে ম্যাপ হয়। কেন করলাম? অন্য কোনো নিয়ে বেশি হতো, হ্যাঁ অন্য কোনো বেশি হতে পারতো, এখানে এখানে অন্য কোনো ভেক্টর নিয়ে বেশি তৈরি করা যেত, এই সাতটা ভেক্টর নিয়ে তা নয়। তাহলে এখানে ম্যাপিং গুলো অন্য কিছু হতো, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। যদি বাদিকে ইন্ডিপেন্ডেন্ট থাকে, ভুল বললাম, বাদিকে ইন্ডিপেন্ডেন্ট থাকলে ডান দিকে ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, সেই জন্য আমাকে ব্যাকে যেতে হবে। ডান দিকে যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে ব্যাকে আসলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, ইনভার্স ইমেজ গুলো ইন্ডিপেন্ডেন্ট। সো টিভি1, টিভি2, টিভি3, টিভি4 এগুলো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ভি1, ভি2, ভি3, ভি4 ইন্ডিপেন্ডেন্ট। এখানে কায়দা করে নেওয়া হয়েছে, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট হবে না, আমি ওই কায়দা করে নাও, আমি যদি এর মধ্যে দুটো নিতাম তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতো না আমার। অবশ্যই এখানে কিন্তু একই এলিমেন্ট তৈরি করেছে, ইন্ডিপেন্ডেন্ট কি করে হবে? সো ভি1, ভি2, ভি3 যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু টিভি1, টিভি2, টিভি3 ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে। কিন্তু আমি এমন ভাবেই নিই যে ভি1, ভি2, ভি3, ভি4 এমন ভাবে নিলাম যে টিভি1, টিভি2, টিভি3, টিভি4 ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ভি1, ভি2, ভি3, ভি4 ইন্ডিপেন্ডেন্ট। স্ক্যান করবে কেন সেটা একটু চিন্তা করলে বোঝা যাবে কেন স্ক্যান করছে, সেটা এখানে এসে দেখতে হবে, ডান দিকে আছে। তাহলে কি বোঝা গেল? যে ডাইমেনশন অফ ভি is the rank of the transformation plus nullity of the transformation. Matrix এর ল্যাঙ্গুয়েজে নাম্বার অফ ভেক্টর, নাম্বার অফ ভেরিয়েবল, ভি তে ডাইমেনশন নাম্বার অফ ভেরিয়েবল থাকবে, is equal to rank of the matrix plus solution space এর dimension. যেটা আমরা বলেছিলাম যে যদি আমার তিনটে ভেক্টর ভেরিয়েবল থাকে এক্স ওয়াই জেড, যদি ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট রো থাকে, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন থাকে, রো গুলো হচ্ছে ইকুয়েশন, তাহলে সলিউশন স্পেসের ডাইমেনশনটা 1 হবে, মানে স্টেট লাইন হবে। যদি তিনটে ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন থাকে তাহলে ডাইমেনশন 0 হবে সলিউশন স্পেসে, নাল স্পেসের সলিউশন 0 মানে শুধু ইউনিক সলিউশন। সো এটাকে র্যাঙ্ক নালিটি থিওরেম বলা হয়। এটা পরের স্লাইডে ছিল, ইজ অ্যাকচুয়ালি কল্ড rank nullity theorem. This is a fundamental theorem of linear algebra. এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে এই rank nullity theorem। এরপরে যখন আমরা দেখবো নেক্সট লেকচারে কোশেন্ট স্পেসের আইডিয়াটা এই rank nullity theorem থেকে তৈরি হয়। সো rank nullity theoremটা কিন্তু ইম্পর্টেন্ট, কতটা অংশ আমার জিরোতে ম্যাপ হচ্ছে, এবং এই ফাংশনটা ইনজেক্টিভ হলো না। কিন্তু মজার ব্যাপার, যদি এটা এই নাল স্পেসটা যদি সিঙ্গেলটন হয়ে যায়, মানে নাল স্পেস যদি টি ইজ ইনজেক্টিভ, টি ইজ 1 1, if and only if
TV equal to 0, both side implies V equal to 0. V equal to 0 হলে TV 0 হবে, আর TV 0 V না 0 হতে হবে। তো TV 0 যদি V 0 হয়ে যায় তাহলে T টা 1 1। খুব সহজ। ধরা যাক TV1 equal to TV2, so TV1 minus TV2 to 0, so T of V1 minus V2 because it's a linear transformation, but since TV equal to 0 implies V equal to 0, V1 minus V2 equal to 0, so V1 equal to 0. তার মানে লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ রয়েছে, জাস্ট আমার 1 1 টেস্ট করার জন্য একটা পয়েন্ট শুধু জিরোটা ইনভার্স মেথড ইউনিক কিনা চেক করলে হবে, সব পয়েন্ট ধরে ধরে চেক করা দরকার। সো 1 1 চেক করাটা এখানে খুব সহজ কাজ লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। জাস্ট টিভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 0 পয়েন্ট করো, মানে ইন জেনারেল সেটা ট্রু নয়, মানে একটা জেনারেল ফাংশনের ক্ষেত্রে যদি বলি tx ইকুয়াল টু ty, সেখান থেকে x ইকুয়াল টু y বেরিয়ে গেল, মানে এটা ফিক্স x and y, তাহলে সেটা কিন্তু 1 1 বলে না, তাহলে কিন্তু 1 1। যদি দেখা যায় যে f of 0 ইকুয়াল টু 0, মানে f of x ইকুয়াল টু 0টা ইমপ্লাই করছে x ইকুয়াল টু 0, এর থেকে প্রমাণ হয় না যে এটা 1 1। এর থেকে প্রমাণ হয় যে x এর প্রিমেজ একটাই, মানে একটা এলিমেন্টই শুধু 0 তে আসছে, অন্য এলিমেন্ট 1 এ 10 এলিমেন্ট 1 এ যেতে পারে, কিন্তু মজার ব্যাপার এই লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা হবে না। তার মানে কি, তার মানে গল্পটা বোঝা যাচ্ছে, আরেকটু ইম্পর্টেন্ট গল্প বোঝা যাচ্ছে, যে একটা ফার্দার একটু এগিয়ে বোঝা যাচ্ছে যে তার মানে এটা যদি 0 হয় বা শুধু 0, যে কোনো একটা দুটো এলিমেন্ট হয় x আর y বা w1 w2, আর ইনভার্স পার্টটা এখানে t ইনভার্স অফ w1 আর t ইনভার্স অফ w2। t ইনভার্স মানে কিন্তু ইনভার্স ইমেজ, ইনভার্স ম্যাপিং নয়, এটা ইনভার্স সেট ইনভার্স, এই দুটোর কার্ডিনালিটি সেম হবে। লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কার্ডিনালিটি সেম হবে, ওর একটা হলো ওর একটাই, ওর যদি ইনফাইনাইট ওর ইনফাইনাইট হবে, শুধু ইনফাইনাইটটা শুধু হয় না, সেম কার্ডিনাল নাম্বার, মানে এখানে বাইজেকশন, ইউ ক্যান গিভ এ বাইজেকশন, সো দেয়ার ইজ অ্যান বাইজেকশন, নাও ইট ইজ ফাংশন বাইজেকশন, nothing deal with now transformation, because tw1 and tw2 may not be subspace, eventually both of them cannot be subspace, only one of them is subspace. When w1 or w2 is 0, then it is only subspace, otherwise for other than 0 it is not a subspace. So if we take two element, this one element w1 and w2, both of them cannot be subspace, so it is nothing, this is a vector space, so it's not a vector space at all. So now it is not an, f is not a linear transformation, but there is a bijection. That's also a exercise. How do you prove that it's a bijection? Just think about the bijection. What is the bijection? For any element from tw1, how do you get a element of tw2? Think about the bijection. So this is sort of set theoretic problem, but this proof obviously need the vector space concept, because it is not true for other thing other than vector space or linear transformation. If it is not a linear transformation, it is not true. So linear transformation is important here in the proof. Sorry, there is a mistake. It can't be tw1 tw2. It is t inverse w1 and t inverse w2, because t is the map from here to here. So here the w1 is there. So this is the not tw1, is tw1, t inverse w1 and t inverse w2. So this is a bijection between t inverse w1 and t inverse w2. So next part is operator. So a linear transformation from vector space V to V is called operator. So if both domain and codomain is the same vector space, we'll call this operator. He is called operator on V. So operator on V means the linear transformation from V to V. Now, if this operator is bijective, then T inverse exists and T inverse from V to V. If T inverse exists, then we call it a non-singular operator. So non-singular operator is a operator whose inverse is exist, and obviously it is a bijection between V and V.
If it is a bijection between V and V, that is a isomorphism. What is isomorphism? Isomorphism is a from T to V is a isomorphism. It is a linear transformation and bijection. So it is a bijection from V to W, which is a linear transformation. Linear transformation is called non-singular. It's called, yes, it is called non-singular operator. Is not a non-singular, it is isomorphic. It's isomorphism. This T is called isomorphism, and this W and V is called isomorphic vector space. If such a isomorphism exists, now if W is V, that means from V to V is an operator and is an isomorphism. If the operator is isomorphism, isomorphic operator is called non-singular operator because its inverse exists. Now, what is projector? Projector, we know there is a in V. If T is S is a subspace and W is a complement of that. It's a complement of that. That means W directs some S is the V. Then we know any element of V as a unique representation, V equal to W plus some S, where W belongs to W and S belongs to S. So it's the unique representation of V, and this W is called, or S is called, projection of V on S along W. Similarly, W is called the projection of V on S on W along S. So now from V to S, this is a linear map. Projection is a linear map from V to S, such that TV equal to S. S is where S is V equal to WS. So this S is the small s. S is the projection of V on S along W. If we change the this complement subspace, then S will be changed. Now, if TV equal to S and that T is a linear transformation, again, that linear transformation is called projector. Here, T is called projector of V on S along W. So T is called projector on W, on S here, along W. So projector is a good property that T square equal to T. So T square equal to T. So, and this is T square equal to T. If some linear transformation T square equal to T, then it will be projector on that TV. So if T is a linear transformation, or T is an operator, say, not a linear transformation, it should be operator, then TV. So now T is mapped from V to TV. Then TV is a subspace, and this is a, if T square equal to T, then it is a projector on TV along the complement of TV. So up to this in this lecture,